বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশ পাকিস্তান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আলাদা হওয়া দুটি ভূখণ্ড। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ দুই দেশের মানুষের মনে সৃষ্টি করেছে গভীর ক্ষত। ফলে দীর্ঘ 54 বছরেও স্বাভাবিক হয়নি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক। শীতল সেই সম্পর্কের পালে সম্প্রতি লেগেছে উষ্ণ হাওয়া। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বিরোধ মেটাতে তোড়জোড় চালাচ্ছে পাকিস্তান। বরফ গলতে শুরু করেছে বাংলাদেশেরও। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতের তৎপরতা বাড়ালো ইসলামাবাদ? এ বিরোধ মিটলে লাভই বা কার? ঢাকায় গত 23 আগস্ট পা রাখেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। গত 13 বছরের মধ্যে পাকিস্তানের কোন শীর্ষ কর্মকর্তার এটি প্রথম বাংলাদেশ সফর। আর এ সফরটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে দার জানান, বাংলাদেশ পাকিস্তান নতুনভাবে উজ্জীবিত হয়ে অংশীদারিত্বের নতুন অধ্যায় লিখবে। গত 1 বছরে দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে দার বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে যেন করাচি থেকে চট্টগ্রাম, কোয়েটা থেকে রাজশাহী, পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা পর্যন্ত যুব সমাজ হাতে হাত রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং তাদের যৌথ স্বপ্ন পূরণ করতে পারে। দারের এসব কথা 2 দশকের সম্পর্কের উষ্ণতার প্রতীক। 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনে ভারত ঘেঁষা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চুক্তির পর থেকেই ঢাকা ইসলামাবাদের মধ্যে কমতে থাকে দূরত্ব। গত 1 বছরে 2 দশকের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্পর্ক মেরামতের এ প্রচেষ্টার শুরু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মধ্যে দিয়ে। এরপর চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের সেনা কর্মকর্তা ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরের মাসে পাকিস্তান যান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এর 2 মাস পর ঢাকা সফরে আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। জুলাইয়ে ঢাকা সফর করে যান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। আর সবশেষ ঢাকায় এলেন ইসাক দার। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের আগ্রহ বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এর পেছনে আছে ভূ রাজনৈতিক স্বার্থ। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে ভারতকে প্রতিপক্ষ বিবেচনা করে পাকিস্তান। আর প্রতিদিন সেই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পতিত আওয়ামী লীগ সরকারের। আর এখন সেই সরকার না থাকায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেয়েছে পাকিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, তড়িঘড়ি করে পাকিস্তানের এই সম্পর্ক জোরদারের প্রচেষ্টা কৌশলগত। তারা হাসিনা সরকারের সময়ও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটি হয়নি। আর এখন 1975 পরবর্তী সময়ে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা পুনরুজ্জীবিত করার সুযোগ দেখছে তারা। তবে 71 প্রশ্ন মীমাংসা না হলে যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা ফিরবে না, দীর্ঘমেয়াদে কাজে আসবে না বর্তমানের এর সম্পর্ক, সেটাও বলছেন অনেক বিশ্লেষক। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে সবচেয়ে বড় বাধা 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি। যুদ্ধে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও 30 লাখ মানুষ শহীদ ও 2 লাখ নারী ধর্ষণের শিকার হয়। সে সময় থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দূরত্ব। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেন, ভারতের আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে যৌথ ক্ষোভই সম্পর্ক মেরামতের পেছনে কাজ করছে। বাংলাদেশিরা ভারতীয় আধিপত্যের কবলে ছিল, পাকিস্তানও গেল মে মাসে তা বুঝতে পেরেছে। এখন উভয় দেশে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। আর বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স এর পরিচালক শাহাব এনাম খান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি মূলত অর্থনীতি কেন্দ্রিক। অতি ভারত বিরোধিতা অনেক সময় অতিরঞ্জিত হয়। তাছাড়া বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে কেবল নিরাপত্তা বা সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার দিক থেকেও দেখে। দক্ষিণ এশিয়ায় চীনের কূটনৈতিক প্রভাব অনেক দিন ধরেই। ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র বেইজিং, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও বেশ শক্তিশালী। এই ঘনিষ্ঠতা এখন কাজে আসছে বাংলাদেশ পাকিস্তানের দূরত্ব ঘোচাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, মার্চে ডক্টর ইউনূস বেইজিং সফর করেছেন।
আগস্টে সেনাপ্রধান সপ্তাহব্যাপী চীন সফর করেছেন। তাছাড়া বাংলাদেশ 12টি চীনা তৈরি J-10C যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। এসব বিমান মে মাসে ভারতের বিরুদ্ধে সংঘাতে ব্যবহার করেছে পাকিস্তান। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ব্যাপারে সম্মত হয়েছে দুদেশ। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করার বিষয়টি নিয়েও চলছে আলোচনা। তবে দুদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতির দিকে তাকালে দেখা যায় পাকিস্তানের লাভের পাল্লা ভারী। কেননা 2021 সাল থেকে গড়ে 6% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। বিপরীতে 2024 সালে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল মাত্র 2.5%। এছাড়া 2024 সালে পাকিস্তান বাংলাদেশ $661 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বিপরীতে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে মাত্র $57 মিলিয়ন পণ্য। এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে তুলা, টেক্সটাইল, চাল, সিমেন্ট, ফল ও প্রক্রিয়াজাত খাবার আমদানি করে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ থেকে কেনে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, রাসায়নিক ও তামাকজাত পণ্য। আর এ পরিস্থিতিতে অর্থনৈতিক লাভ ক্ষতির হিসেব কষলে সে অর্থে লাভবান হওয়ার সম্ভাবনা কম বাংলাদেশের। কেননা পাকিস্তানের চেয়ে অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এখনো বড় বাধা হয়ে আছে 1971 সালের মুক্তিযুদ্ধ, গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা ও 2 লাখের বেশি বিহারীদের ফেরত দেওয়ার দাবি ঢাকার। এতে রাজি নয় ইসলামাবাদ। তাছাড়া 1970 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের 3 লাখ মানুষ মারা যাওয়ার সময় যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিম পাকিস্তান, তাও পূরণ করা হয়নি। তবে এটা ঠিক, বাংলাদেশ অতীতে আটকে থাকতে চায় না। তাই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুদেশ অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতিতে সহযোগিতা এগিয়ে নিতে পারে অতীতের ক্ষত সারানোর প্রক্রিয়া চালিয়ে যেতে। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ASEAN শীর্ষ সম্মেলন সবে শেষ হলো। সেখানে নরেন্দ্র মোদী ও শি জিনপিং একসঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন, একসঙ্গে ভোজে অংশ নেন, দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার ঘনিষ্ঠ হওয়ার পেছনে একটাই কারণ, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠকটি শুধু দুদেশের সম্পর্কই নয়, বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। বৈঠকের পেছনে ও আশেপাশের ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে নতুন বাস্তবতার, যাতে যুক্ত আছে রাশিয়ার মতো দেশও। সব মিলিয়ে মোদী শি বৈঠক সম্পর্ক উষ্ণ করারই চেষ্টা। কিন্তু ট্রাম্প নামের ওয়াইল্ড কার্ড আগামী কয়েক মাসে পুরো খেলার গতি পাল্টে দিতে পারেন। সেটা কিভাবে? কিছুদিন আগেও ভারত ও পাকিস্তানের সেনারা এক সংক্ষিপ্ত কিন্তু প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়েছিল। এই সংঘাতে পরোক্ষভাবে তৃতীয় দেশ চীনও জড়িয়ে পড়ে, কারণ পাকিস্তানের সেনাবাহিনী ব্যাপকভাবে চীনা তৈরি যুদ্ধবিমান ও রাডার সিস্টেম ব্যবহার করেছিল তখন। দিল্লির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, বেইজিং ভারতীয় সেনাদের অবস্থান সম্পর্কেও পাকিস্তানকে লাইভ ইনপুট দিয়েছিল। তখন অবশ্য ভারত প্রকাশ্যে চীনের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তবে এই ঘটনা অনেককে ভাবিয়ে তুলেছিল, দিল্লির কি সত্যি বেইজিং এর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোনো উচিত? এরপর 6 মাসও পেরোয়নি, এর মধ্যেই দুই এশীয় পরাশক্তির শান্তি আলোচনাকে নতুন গতি দিয়েছে হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া কিছু সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়নি। এই অপ্রত্যাশিত আঘাতের পর ভারতের সামনে দুটি স্পষ্ট পথ খোলা ছিল। প্রথমত, চাপের মুখে নতি স্বীকার করে রাশিয়ার তেল কেনা বন্ধ করা, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। মূলত রাশিয়াকে দীর্ঘদিনের সব পরিস্থিতিতে বন্ধু মনে করা হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী নেতার ভাবমূর্তির সঙ্গে আত্মসমর্পণ মানানসই নয়। দ্বিতীয়ত, দৃঢ় অবস্থান নিয়ে বিকল্প খোঁজা। আপাতত ভারত এই পথই বেছে নিয়েছে। প্রয়োজনেও খুব দূরে তাকানোর দরকার নেই, কারণ
পাশের দেশ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও এক বিশাল উৎপাদন কেন্দ্র। এই প্রেক্ষাপটে তিয়ানজিনে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। যৌথ বিবৃতিতে খুব বেশি বিস্তারিত কিছু বলা হয়নি, তবে দুই পক্ষই ঘোষণা করেছে যে তারা পারস্পরিক মতপার্থক্য দূরে সরিয়ে 2.8 বিলিয়ন মানুষের কল্যাণে কাজ করবে। তাৎক্ষণিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। যদিও হাতি ও ড্রাগনের মিলনের প্রতিশ্রুতির বাইরে এখনো অনেক বড় বাধা রয়ে গেছে। প্রথম চ্যালেঞ্জ আসে সাম্প্রতিক ইতিহাস থেকে। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে মোদী ব্যক্তিগতভাবে ভারত চীন সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। 2018 সালের মধ্যে তিনি 5 বার চীন সফর করেন, কিন্তু 2020 সালের সীমান্ত সংঘাত এই অগ্রগতিকে থামিয়ে দেয়। 7 বছর পর এই প্রথম মোদী চীন সফর করলেন। ভবিষ্যতের অগ্রগতি মূলত নির্ভর করবে দুই দেশ কিভাবে সীমান্ত সমস্যার সমাধান করে তার উপর। এখনো উভয় দেশের 10,000-এরও বেশি সেনা সীমান্তে মোতায়েন রয়েছে, যদিও বেসামরিক ও সামরিক পর্যায়ে পরিস্থিতি শান্ত করার আলোচনা চলছে। সাম্প্রতিক বৈঠকের পর ভারত ও চীনের সরকারি বিবৃতিতেই সীমান্তে শান্তি বজায় রাখা ও মতভেদকে বিরোধে রূপ না দেওয়ার কথায় জোর দেওয়া হয়েছে। ভারতের জন্য আরেকটি বড় সমস্যা হলো চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি, যা $99 বিলিয়ন ছাড়িয়েছে। এখনো দুই দেশের মধ্যে বহু খাতে উচ্চ শুল্ক ও শর্ত বলবৎ আছে। চীন চাইবে ভারত যেন 1.4 বিলিয়ন মানুষের বাজার চীনা পণ্যের জন্য উন্মুক্ত করে, কিন্তু দিল্লি বাণিজ্য ঘাটতির সমাধান না করে সে পথে হাঁটতে অনাগ্রহী। মোদী-শি বৈঠক মূলত গত বছর কাজানে শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতা। ট্রাম্পের শুল্কের কারণে এই প্রক্রিয়া অনেকটাই ত্বরান্বিত হয়েছে। এই বৈঠককে অনেকেই ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নীতির অংশ হিসেবে দেখছেন, তবে এর ফলে দিল্লির জন্য নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জও তৈরি হবে। এবছর ভারত কোয়াড সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থাকার কথা রয়েছে। তবে এসবের মধ্যে ট্রাম্প এই সম্মেলনে যোগ দেবেন না বলে খবর বেরিয়েছে। এই ফোরামকে দীর্ঘদিন ধরে ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব মোকাবেলার হাতিয়ার হিসেবে দেখা হয়েছে। ট্রাম্প সেখানে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়, তবে যদি তিনি উপস্থিত থেকে চীনের বিরুদ্ধে কিছু বলেন, তাহলে দিল্লি বেজিং এর নতুন সমন্বয় সঙ্গে সঙ্গে পরীক্ষার মুখে পড়বে। এছাড়া দিল্লি এখনো এমন অনেক বহুপাক্ষিক ফোরামের সদস্য যেখানে চীন ও রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় বলে ধারণা করা হয়। আগামী কয়েক মাসে ভারত কিভাবে তার কৌশলগত স্বায়ত্তশাসন পরিচালনা করে, তাই অনেকাংশে ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সে যাই হোক, একটা জিনিস পরিষ্কার, ভারত আমেরিকার সম্পর্ক বর্তমানে তলানিতে। সম্প্রতি ট্রাম্পের এক সহযোগী রাশিয়া ইউক্রেন যুদ্ধকে মোদির যুদ্ধ বলেও আখ্যা দিয়েছেন। এছাড়া দিল্লি বারবার অস্বীকার করেছে যে পাকিস্তানের সঙ্গে মে মাসে যে যুদ্ধবিরতি হয় তাতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না। অথচ এই দাবি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারবার বিরক্ত হয়েছেন। তবু ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেনি, বরং আলোচনার দরজা খোলা রেখেছে। কারণ শেষ পর্যন্ত আমেরিকাই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। কিন্তু প্রশ্ন থেকে যায়, চীনের কাছাকাছি যাওয়া কি ভারতের জন্য আমেরিকার সঙ্গে আলোচনায় সুবিধা এনে দেবে, নাকি উল্টো ফল হবে? এই প্রশ্নই আগামী মাসগুলোতে দিল্লি ও বাইরের ভূ রাজনৈতিক আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠতে চলেছে। শি জিনপিং যখন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তিনি তার পছন্দের চীন ভারত সম্পর্কের একটি বাক্যাংশ আবার ব্যবহার করলেন, ড্রাগন আর হাতির একসঙ্গে চলা উচিত। তিনি বলেন, এই পরিবর্তনের সময়কালে বিশ্বের জনবহুল দুই দেশকে বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন শুল্ক আরোপ ভারতের অর্থনীতিতে বড় আঘাত দিয়েছে, তাই দিল্লি এখন নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজবে, এটাই স্বাভাবিক। শি হয়তো তখন বলবেন, আর দূরে তাকানোর দরকার নেই, এখানে তাকান। কারণ বেইজিং বহু বছরের টানাপোড়েনের পর ভারত চীন সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে। বিবৃতিগুলো দিকে তাকালে দেখা যায়, মোদির তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে অংশগ্রহণ ইতিবাচক ফল দিয়েছে। মোদির প্রকাশিত মন্তব্য শির তুলনায় অনেক বেশি নির্দিষ্ট ছিল। এখন বেইজিং ও দিল্লির জন্য সম্পর্ক মেরামতের এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। শি ভালোভাবেই জানেন, ট্রাম্পের শুল্ক আক্রমণ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দুর্বল করছে এবং এই বিশাল অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীর নতুন অংশীদারিত্ব প্রয়োজন।
তবে বড় বাধা এখনো রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চীনের সমর্থন, দুই দেশের মধ্যে যোগাযোগের স্থবিরতা, বহু বছরের কঠোর বক্তব্য ও অভিযোগ যা এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে, আর পাহাড়ি সীমান্ত বিরোধ যা দুই দেশের জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়েছে। তবে শেষের বিষয়টিতে ইতোমধ্যেই চাপ কিছুটা হালকা হয়েছে বলে মনে হচ্ছে। গত সপ্তাহে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন ভারত আলোচনায় সাফল্য এসেছে এবং এর ফলে সীমান্ত সংঘাত থামাতে অগ্রগতি হয়েছে। এটাও জানেন যে এখন মোদির চীনে থাকা একটি শক্তিশালী প্রতীকী বার্তা বহন করে। যখন ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ করছেন, সেই মুহূর্তে মোদির হাত মেলানো ও পাশাপাশি দাঁড়ানো ছবি চীনের জন্য এক গুরুত্বপূর্ণ প্রচারণার হাতিয়ার। এর গুরুত্ব আরো বেড়ে যায় কারণ এই সাক্ষাৎকার একটি বহুপাক্ষিক সম্মেলনের প্রেক্ষাপটে হচ্ছে। কারণ এখানে শুধু রাশিয়ার ভ্লাদিমির পুতিনই নয়, আছে অন্য এশীয় দেশগুলো, তুরস্ক যারা ন্যাটোর সদস্য, সৌদি আরব যারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, ইরান আবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিপক্ষ, কাতার, মিশর ও পাকিস্তান। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ের পরিণতিটা যে খুব একটা ভালো হয় না, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেন সেটি বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা, আর সেই হামলায় নিহত হয়েছে 11 সন্দেহভাজন মাদক কারবারি। মার্কিন এই হামলার পর কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, নাকি একদিন আগে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঙ্কার দেওয়া মাদুরো চুপসে যাবেন যুক্তরাষ্ট্রের হামলার সামনে? ট্রাম্পের দাবি নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, হয় বিতর্ক। তবে এবার সে ভুল করেননি তিনি। হামলার প্রমাণস্বরূপ একটি ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। আকাশ থেকে ধারণ করা সাদা কালো সেই ভিডিওতে দেখা যায় ভেনেজুয়েলার পতাকাবাহী একটি নৌকায় আকাশ থেকে হামলা চালানো হয়েছে। হামলার পরপরই নৌকাটিকে বিস্ফোরিত হতে দেখা যায়। আর সেই ভিডিওর ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে, কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হয়নি। যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা যারা ভাবছেন তারা সতর্ক হন। অনেকদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক ও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। এমনকি গত অগাস্টে মাদুরোকে গ্রেপ্তার করার পুরস্কার 15 মিলিয়ন থেকে বাড়িয়ে $50 মিলিয়ন ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। যদিও এসব অভিযোগের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। জানিয়ে গেল কিছুদিন ধরেই মাদুরোর সঙ্গে উত্তেজনা বাড়ছিল ট্রাম্পের, আর এই উত্তেজনার মধ্যেই এবার প্রথমবারের মতো সামরিক অভিযান পরিচালনা করেছেন ট্রাম্প, যা নিশ্চিতভাবেই দুই দেশের উত্তেজনায় ঘি ঢালবে। অবশ্য ঠিক কোথায় এ হামলা চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, হামলাটি ক্যারিবীয় সাগরের দক্ষিণ অংশে হয়েছে। আর ট্রাম্পের ভাষ্য, মাদক সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদক নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। এ হামলার আগেই ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছিলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে। এগুলোতে রয়েছে প্রায় 4500 স্থল ও মেরিন সেনা। বিপরীতে মাদুরো সীমান্তে সেনা মোতায়েনের কথা জানান। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের সশস্ত্র মিলিশিয়ায় যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। ট্রাম্পের হামলার পর মাদুরো বা ভেনেজুয়েলার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে গত 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছিলেন মাদুরো। তখন তিনি বলেছিলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু মার্কিন বাহিনী আক্রমণ করলে তার দেশ লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভেনেজুয়েলায় হামলা হয় তবে তিনি সঙ্গে সঙ্গে আর্মস ইন রিপাবলিক ঘোষণা করবেন, অর্থাৎ বেসামরিক নাগরিকদের অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের হামলার পর সত্যি তিনি তা করেন কিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছেন। 3 সেপ্টেম্বর বেইজিং এর চীনের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে শি এর পাশে ছিলেন কিম ও পুতিন। এই উপস্থিতিকে অনেকে পশ্চিমা বিশ্বের প্রতি প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সময় দয়া করে পুতিন ও কিমকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন।
একই সঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের পক্ষে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তা এবং নিহত আমেরিকান সেনাদের আত্মত্যাগের কথাও স্মরণ করান। তবে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন তিনি মনে করেন না চীন ও তাদের মিত্ররা যুক্তরাষ্ট্র বিরোধী কোনো বৈশ্বিক জোট তৈরি করছে। তার ভাষায়, চীনের যুক্তরাষ্ট্রকে অনেক বেশি প্রয়োজন, আমাদের চীনকে যতটা দরকার তার চেয়েও বেশি। ট্রাম্প দাবি করেন তার সঙ্গে শির ভালো সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কেউ এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করবে না। অন্যদিকে 2 সেপ্টেম্বর এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন রাশিয়া চীন ঘনিষ্ঠতাকে তিনি কোনো হুমকি হিসেবে দেখছেন না। তবে সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন ইস্যুতে সমঝোতা না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তিনি খুব হতাশ। ইউক্রেনের মানুষের সহায়তায় যুক্তরাষ্ট্র কিছু করবে বলেও জানান তিনি, যদিও বিস্তারিত কিছুই বলেননি। চীন এখনো প্রকাশ্যে পুতিনের ইউক্রেন আগ্রাসনের সমালোচনা করেনি, বরং পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে চীন রাশিয়াকে তেল কিনে ও দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী সরবরাহ করে সাহায্য করছে। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া নতুন করে সেনা মোতায়েন করছে সীমান্তের বিভিন্ন সেক্টরে। রাতে দেওয়া ভাষণে তিনি বলেন পুতিন কোনোভাবেই শান্তির পথে আসতে চান না। বিশ্লেষকদের মতে বেইজিং এর কুচকাওয়াজ কেবল চীনের সামরিক শক্তি প্রদর্শনের অনুষ্ঠান নয়, বরং এটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতারও প্রতিফলন, যেখানে যুক্তরাষ্ট্রকে ঘিরে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শক্তি সঞ্চয়ের চেষ্টা চলছে। বিক্ষোভকারীদের মৃত্যু, বহু ভবনে আগুন, রাজনৈতিক নেতাদের বাড়িতে লুটপাট। ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহে নিয়মিতই এসব দৃশ্য দেখা গেছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেয় গত কিছুদিনে অন্তত 7 জন বিক্ষোভকারী মারা গেছেন সেখানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাবকে কেন্দ্র করে মানুষের মধ্যে সেখানে ক্ষোভ ছিল আগে থেকেই। তবে এই দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল 25 আগস্ট, কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় 28 আগস্ট রাতে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে 21 বছর বয়সী এক মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান, যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং দেশটির পুলিশ প্রধান ওই মৃত্যুর জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থামাতে পারেননি। এই দফায় বিক্ষোভের শুরুটা হয় মূলত ইন্দোনেশিয়ার সরকার সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর এক সিদ্ধান্ত ঘোষণার পর। স্থানীয় গণমাধ্যমের হিসেবে প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন সাংসদ $6,100 বেশি ভাতা পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার মানুষের গড় আয়ের চেয়ে 30 গুণ বেশি। সাংসদদের ভাতা বাড়ানোর এই ঘোষণাটা এমন একটা সময় দেওয়া হয় যখন ইন্দোনেশিয়ার মানুষের একটা বড় অংশ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি রাজনীতিবিদদের দুর্নীতি, সামাজিক বৈষম্য, আর্থিক অসমতার মতো বিষয়গুলো মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছিল। এই বিক্ষোভের আগুনে ঘিয়ের মতো কাজ করে মোটরসাইকেল চালক আফফান কুর্নিয়াওয়ানের মৃত্যু। 28 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জাকার্তার সংসদ ভবনের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি সাজোয়া গাড়ি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। সে সময় 21 বছর বয়সী আফফানের মোটরসাইকেলকে চাপা দেয় সেটি। মারা যাওয়া মোটরসাইকেল চালক সে সময় ডেলিভারি দেওয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। আফফানের মৃত্যুর পর প্রেসিডেন্ট প্রাবোও তার পরিবারের সাথে দেখা করেন এবং বিচারের আশ্বাসও দেন, কিন্তু তাতে বিক্ষোভের তীব্রতা একটুও কমেনি। দেশব্যাপী বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট প্রাবোও রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করার ঘোষণা দেন। ওই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও অনেক বিক্ষোভকারী মনে করেন যে এটি যথেষ্ট নয়। বিক্ষোভ দমনে রাজনীতিবিদদের দেওয়া সুযোগ সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশও দেন প্রেসিডেন্ট প্রাবোও। রাষ্ট্রীয় ভবনে আগুন দেয়া ও রাজনীতিবিদদের বাড়িতে লুটপাটের ঘটনার পর এসব নির্দেশ দেন তিনি। বিক্ষোভ দমনে বিভিন্ন এলাকায় লাইট বন্ধ করে রাখা এবং রাবার বুলেট চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের কারণে পুলিশি নির্যাতনের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিক্ষোভকারীদের অনেকে। ইন্দোনেশিয়ার এবারের বিক্ষোভকে বলা হচ্ছে 2024 সালে প্রেসিডেন্ট হওয়ার পর প্রাবোওর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাবোও সুবিয়ান্তো নির্বাচন জয়ের পথে তরুণ ভোটারদের আকর্ষণ করেছিলেন টিকটক ভিডিওর মাধ্যমে। বিক্ষোভ দমনে সেই তরুণদের ওপরই ব্যাপক নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বলে উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে। প্রাবোওকে অনেক ইন্দোনেশিয়ানি মনে রেখেছে সেনাশাসক সুহার্তোর জামাতা হিসেবে। 90-এর দশকের শেষ দিকে সুহার্তোর শাসনের অবসানও ঘটেছিল ছাত্র বিক্ষোভের পর। তাই কিভাবে এই বিক্ষোভ সামাল দেবেন সেটি নিয়ে নিশ্চিতভাবেই যথেষ্ট সাবধান থাকবেন প্রাবোও। অনেক বিক্ষোভকারী মনে করছেন এবারের বিক্ষোভ ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।
আর তার উদাহরণ হিসেবে 1998 সালে ছাত্রদের বিক্ষোভের জের ধরে সুহার্তের পতনের পর ইন্দোনেশিয়ায় হওয়া সংস্কারের কথাই বারবার উল্লেখ করছেন তারা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে 31 আগস্ট গভীর রাতে 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ খবর অনুযায়ী দেশটির নানগারহার ও কুনার প্রদেশ সহ আশেপাশের এলাকায় অন্তত 1100 জন নিহত এবং প্রায় 3000 জন আহত হয়েছেন। এছাড়া প্রায় 12 লাখ মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তালেবান কর্মকর্তাদের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই ভূমিকম্পে বহু গ্রাম ও ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ভূমিকম্পে আফগানিস্তানের বেশ কিছু গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে তালেবান সরকার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি অঞ্চলগুলো। ভূমিকম্পের পর ভূমিধসে পাহাড়ি রাস্তাগুলো একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আহত ব্যক্তিদের খাটিয়ায় করে নামিয়ে আনতে হচ্ছে। এদিকে কুনার প্রদেশের নুরগাল এলাকার এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, সেখানকার গ্রামগুলোর প্রায় 95% অবকাঠামো ধসে গেছে। ওই এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের প্রায় একদিন পরও ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক কতজন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তা এখনো জানা যায়নি। ভূমিকম্পের পর আফগানিস্তানের হাসপাতালগুলোর ভয়াবহ পরিস্থিতি সামনে এসেছে। তালেবান ক্ষমতায় আসার পর বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্য খাতে বড় প্রভাব পড়েছে। অনেক হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। আবার আহতের সংখ্যা এত বেশি যে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। কুনারের রাজধানী আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক মুলাদাদ জানান, ভূমিকম্পের পর থেকে তিনি একটুও বিশ্রাম নিতে পারেননি। প্রতি 5 মিনিটে একজন করে নতুন রোগী ভর্তি হচ্ছেন। পুরো হাসপাতাল ভরে গেছে আহত রোগীতে। এমনকি অনেক রোগীকে মেঝেতে শুইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, গত কয়েক ঘন্টায় নারী ও শিশু সহ 188 জন আহত রোগী হাসপাতালে আনা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালে 4টি লাশ এসেছে। আরও ডজন খানেক লাশ স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। কুনার প্রদেশের পাশেই নানগারহার প্রদেশ। সেখানকার একমাত্র প্রধান হাসপাতালে অন্তত 250 জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে বেড সংখ্যা মাত্র 150টি। স্থানীয় বাসিন্দারা এই ভয়ানক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আছেন। সেখানে এমনিতেই আগের থেকে রোগীর চাপ ছিল, কিন্তু ভূমিকম্পের পর অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠেছে। বিবিসিকে মীর জামান নামে এক ব্যক্তি জানান, ভূমিকম্পে তার 3 বছরের ছেলে নসিবুল্লাহ বেঁচে গেলেও যমজ মেয়ে ও ছোট ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে। তিনি নিজেই সন্তানদের লাশ মাটি খুঁড়ে বের করেছেন। অন্যদিকে 2 বছরের শিশু মাইওয়ান্দ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, ভূমিকম্প কবলিত এলাকায় সবচেয়ে বেশি প্রয়োজন হলো আশ্রয়, আবাসন, ঔষধ, গরম খাবার, বিস্কুট এবং কম্বল। তবে সম্প্রতি আন্তর্জাতিক সাহায্যে বড় কাটছাঁট হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। উদাহরণস্বরূপ, ক্ষতিগ্রস্ত এলাকায় 80টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় 5 লাখ মানুষ এখন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দুর্যোগ মোকাবিলায় তালেবান সরকারের সাথে সহযোগিতার বিষয়ে OCHA এর প্রধান অ্যামি মার্টিন বলেন, তালেবান সরকারের স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছে এবং এই মুহূর্তে কোনো বাধা নেই। ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো কাবুলে গিয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছে। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই নারীরা ঘরবন্দি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। ভূমিকম্পের পর নারীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সাংবাদিকরা জানান, হাসপাতালে নারী রোগীর সংখ্যা পুরুষ রোগীর তুলনায় অনেক কম। কুনারের মতো রক্ষণশীল এলাকায় নারীরা দেরিতে চিকিৎসা পাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, কিছু নারী হয়তো আহত হওয়ার পরও বাড়িতে থেকে গেছেন অথবা পরিবারের সঙ্গে হাসপাতালে আসতে অপেক্ষা করছেন। তালেবান সরকার আন্তর্জাতিক মহলে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ, ইউনিসেফ, জাপান এবং ভারত ইতোমধ্যে আফগানিস্তানকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। ইউনিসেফ জানিয়েছে তারা ত্রাণ সরবরাহে প্রস্তুত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তারা কাবুলে 1000টি তাঁবু পৌঁছে দিয়েছে এবং কুনারে 15 টন খাদ্য পাঠিয়েছে। আরও ত্রাণ সামগ্রী ভারত থেকে পাঠানো হবে। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন জাতিসংঘের বৈশ্বিক জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে $5 মিলিয়ন মুক্তি পেয়েছে। তবে তালেবান সরকার চায় যাতে আগে তাদের উদ্ধার কাজে সাহায্য করা হোক। এছাড়া তারা সংকট মোকাবিলায় একটি কমিটি গঠন করেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন হতাহতদের সহায়তায় তহবিল গঠন করা হয়েছে এবং ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। প্রয়োজনে তহবিলে আরও অর্থ যোগ করা হবে। এছাড়া চীন, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, 1 মিলিয়ন পাউন্ডের জরুরি তহবিল জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ সরবরাহ পৌঁছে দেওয়া হবে। এই তহবিল জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।